ওয়েলকাম অ্যাসপিরেন্টস। আমি আমার কথা মতো আজকে হাজির হয়েছি পার্সেন্টেজের কিছু টিপিক্যাল প্রবলেম নিয়ে। আজকে আমার থার্ড এবং ফাইনাল টিউটোরিয়াল অন পার্সেন্টেজ। আমি আজকে মূলত 5টি প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রবলেম 1, এ সলিউশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার contains 15% salt by weight. Of it, 30 kg water evaporates and the solution now contains 20% of salt. Find the original quantity of salt. কি বলছে না, সল্ট এবং ওয়াটারের একটা সলিউশন, তাতে 15% সল্ট আছে। 30 কেজি ওয়াটার যদি এভাপোরেট হয়ে যায়, বাষ্পীভূত হয়, তাহলে দেখো সল্টটা কিন্তু থেকে গেল 30 কেজি, কেবলমাত্র ওয়াটারটা এভাপোরেট হলো, তাহলে ওয়াটারের পরিমাণটা কমে গেল। যদি কমে যায় তাহলে সলিউশনটাও পরিমাণটা কমে গেল, তাহলে সেই সলিউশনের রেসপেক্টে সল্টের পার্সেন্টেজটা বেশি হয়ে যাওয়া উচিত। আগে ছিল 15%, এখন হয়ে গেল 20%। তাহলে এখন প্রশ্ন করেছে যে অরিজিনাল কোয়ান্টিটি অফ সল্ট কত ছিল। তো আমি আগে সিস্টেমেটিক প্রবলেমটা সলভ করি, তারপরে শর্টকাটে যাচ্ছি। ধরে নেওয়া যাক টোটাল সলিউশনটা এক্স কেজি। সল্ট যেহেতু তার 15%, তাহলে সল্ট ছিল এক্স ইন্টু 15/100। আমরা যদি 5 দিয়ে ক্যান্সেল করি তাহলে 3x/20 কেজি। এবার দেখো আফটার ইভাপোরেশন টোটাল সলিউশনটা হবে x-30 কেজি, কারণ 30 কেজি ওয়াটারটা ইভাপোরেট হয়েছে, তাহলে সলিউশনটাও 30 কেজি কমে গেছে, তাহলে টোটাল সলিউশন হয়েছে এখন x-30 কেজি। এখন দেখো টোটাল যে সলিউশন তার 20% হচ্ছে সল্টের পরিমাণটা, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি বলতে পারি, x-30 ইন্টু 20%, দ্যাট ইজ ইকুয়াল টু 3x/20। এবার 20%কে 20/100 করলাম। 20/100 করার পর 20 আর 100 ক্যান্সেল করেছি, 5 করেছি, 5 আর 20 ক্যান্সেল করেছি রাইট হ্যান্ড সাইডে, তাহলে 4 হয়েছে। তাহলে 4 ইন্টু x-30 দ্যাট ইজ ইকুয়াল টু 3x। আমরা ক্যালকুলেট করে এক্সের মান বার করলাম 120। তাহলে টোটাল সলিউশনটা ছিল 120 কেজি। এবার তার 15% যেহেতু সল্ট ছিল, তাহলে আমি ওখান থেকে অরিজিনাল কোয়ান্টিটি অফ সল্ট সেটা বের করে নিতে পারবো। আমি জাস্ট এক্সের মানটা 120 বেরিয়েছে সেটা বার করে রাখলাম। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা। এরপর আমরা শর্টকাটে যাচ্ছি। শর্টকাট করতে গেলে এক্ষেত্রে ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখবো না, অরিজিনাল কোয়ান্টিটি অফ সলিউশন দ্যাট ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ দ্য ইভাপোরেটেড ওয়াটার ইন্টু ফাইনাল পার্সেন্টেজ অফ সল্ট বাই পার্সেন্টেজ অফ ডিফারেন্ট অফ সল্ট, ডিফারেন্স অফ সল্ট। তো দেখো ব্যাপারটা কি, কোয়ান্টিটি অফ ইভাপোরেটেড ওয়াটার, আমার ইভাপোরেটেড ওয়াটারের কোয়ান্টিটি কত 30, ফাইনাল পার্সেন্টেজ অফ সল্ট কত না 20% সল্ট আছে, আর পার্সেন্টেজের যে ডিফারেন্স অফ সল্ট, ইউজুয়ালি সল্ট ছিল 15%, এখন হয়ে গেল 20%, তাহলে তার ডিফারেন্সটা কত না 20 - 15 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে 30 ইন্টু 20/5 দ্যাট ইজ ইকুয়াল টু 120 কেজি। এটা হলো অরিজিনাল কোয়ান্টিটি অফ দ্য সলিউশন। এখন আমার প্রবলেম ছিল ফাইন্ড দ্য অরিজিনাল কোয়ান্টিটি অফ সল্ট। তাহলে সল্টটা কত ছিল আমরা দেখতেই পাচ্ছি, এক্স ইন্টু 15/100, তার মানে টোটাল সলিউশনের 15%। তাহলে এখানে আমার টোটাল সলিউশন 120 কেজি, তার 15% কত হয় সেটা আমি ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে দেখো এটার যদি আমি শর্টকাট মনে রাখি তাহলে তো খুব ভালো কথা, আর যদি শর্টকাট মনে না রাখতেও পারি তাহলে আমার অঙ্কটা করতে খুব একটা বেশি কষ্ট করতে হলো না, আমি সিস্টেমেটিক্যালি অঙ্কটাও সলভ করে নিতে পারি। তোমাদের এই শর্টকাটের জন্য আমি যেটা বলবো যে মূলত তোমরা সিস্টেমটা আগে শিখবে, তারপর শর্টকাটটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে অনেক বেশি কংক্রিটভাবে তোমাদের শর্টকাট ফর্মুলাটা মাথায় ঢুকে যাবে। এরপর আসি কোশ্চেন নাম্বার 2, এ ম্যান স্পেন্ডস 75% অফ হিজ ইনকাম। একজন মানুষ তার ইনকামের 75% খরচ করে। হিজ ইনকাম ইনক্রিজেস বাই 20%
অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজেস 10%। তার ইনকাম যেমন 20% বেড়েছে, তেমনি এক্সপেন্ডিচারও বেড়েছে 10%। তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিংস। তার সেভিংসের ক্ষেত্রে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে সেভিংসটা। তো দেখো, আমি আবার সিস্টেমেটিক যাওয়ার চেষ্টা করি। ইনকামটা ধরে নিয়েছি 100, বলেই দিয়েছিল 75% স্পেন্ড করে, তাহলে স্পেন্ড করে 75%, তাহলে সেক্ষেত্রে সেভিংস হবে কত? এক্ষেত্রে যেহেতু সেভিংস এই স্পেন্ড করে 75 টাকা, তাহলে সেভিংস করে 25 টাকা। এবার ইনকামটা আমার বেড়েছে বলেছে 20%, ইনকাম ধরেছিলাম কত? 100, 20% বেড়েছে মানে 20 টাকা বেড়েছে, তাহলে এখন হয়েছে কত? না 120। ও স্পেন্ড করতো কত? 75 টাকা। দেখো এক্সপেন্ডিচারটা কিন্তু বেড়েছে 10%, তাহলে এখনও স্পেন্ড করে কত? 75 ইন্টু 110/100, কারণ 10% বেড়েছে, তাহলে 110% হয়েছে। তাহলে সে স্পেন্ড করে 75 ইন্টু 110/100, সেটা হচ্ছে 82.5। তাহলে দেখো ওর ইনকাম ছিল 120, স্পেন্ড করছে 82.5, তাহলে সেভিংস কত? 120 মাইনাস 82.5, দ্যাট ইজ ইকুয়াল টু 37.5। তাহলে আগে ওর সেভিংস ছিল 25 টাকা, এখন ওর সেভিংস হলো 37.5 টাকা, তাহলে ইনক্রিজ কত হলো? না 37.5 মাইনাস 25, দ্যাট ইজ 12.5। তাহলে কত পার্সেন্ট সেভিংসটা বেড়েছে? ফর্মুলা বলেছিলাম আগে, যতটা বেড়েছে দ্যাট ইজ 12.5 বাই অরিজিনালি যা ছিল, অরিজিনালি সেভিংস ছিল 25, তাহলে 12.5 বাই 25 ইন্টু 100%। আবার বলি ফর্মুলাটা, যতটা বেড়েছে বাই অরিজিনালি যা ছিল ইন্টু 100%, আমি ক্যালকুলেট করে পেলাম 50%। এবার আসছি শর্টকাটে, পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেভিংস। সেভিংসে আমার কত পার্সেন্ট, সেভিংসটা কত পার্সেন্ট বেড়েছে? ক্যালকুলেশনটা দেখো, অ্যাকচুয়ালি ওর 100 ছিল ইনকাম, কত পার্সেন্ট বেড়েছিল? 20% বেড়েছিল। তাহলে 100 ইন্টু 20 মানে ইনকাম ইন্টু যত বেড়েছে মাইনাস ওর কত ছিল, স্পেন্ড কত ছিল 75, সেটা কত বেড়েছে? না বলেছে দেখো এক্সপেন্ডিচারটা বেড়েছে 10%, তাহলে 100 ইন্টু 20 মাইনাস 75 ইন্টু 10 বাই 100 মাইনাস 75। আরও একবার বলি, দেখো ওর 20% কিন্তু ইনকাম বেড়েছে, ইনকাম ছিল 100, 20% বাড়লো মানে কত বাড়লো সেটা লিখলাম, মাইনাস ওর 75 ছিল এক্সপেন্ডিচার, সেটা 10% বাড়লো, তাহলে 75-এর 10% কত? মানে 10 ইন্টু 10 করলাম, তাহলে এটা হলো খরচ, আর 20 ইন্টু 100 হচ্ছে ইনকাম, তাদের ডিফারেন্স হচ্ছে কতটা তাহলে বাড়লো সেভিংসটা। আর অরিজিনালি সেভিংস কত ছিল? 100 মাইনাস 75, তাহলে দ্যাট ইজ 25। আমরা ক্যালকুলেট করে পেয়ে গেলাম, সেটাই হচ্ছে 50%। আমরা শর্টকাটও মনে রাখতে পারি, আমরা সিস্টেমেটিক্যালও করতে পারি, যেটা তোমাদের সুবিধা সেটা করবে। এরপর আসছি প্রবলেম 3। দ্য ম্যানুফ্যাকচারার অফ অ্যান আর্টিকেল makes a profit of 25%. The wholesaler makes a profit of 20%, and the retailer makes a profit of 28%. Find the manufacturing price of the article if the retailer sold it for rupees 48. তার মানে বোঝা গেল যে উৎপাদন করছে সে আর্টিকেলটাকে বিক্রি করছে 25% প্রফিটে। আমি ছবি এঁকেছি দেখো, ম্যানুফ্যাকচারার সে যখন হোলসেলারকে দিচ্ছে 25% প্রফিট নিয়েছে, হোলসেলার যখন রিটেলারকে দিচ্ছে তখন সে 20% প্রফিট করেছে, আর রিটেলার যখন কাস্টমারকে দিচ্ছে তখন 28% প্রফিট করেছে। এবার কাস্টমার কিনছে সেই আর্টিকেলটা 48 রুপিসে। এখন প্রশ্ন হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট কত, বা ম্যানুফ্যাকচারারের কাছে দামটা কত ছিল। তো দেখো 3টে ধাপে দামটা বেড়ে বেড়ে আসছে। ম্যানুফ্যাকচার যে দামটাই রাখুক না কেন সেটা কিন্তু 25% বেড়ে এলো হোলসেলারের কাছে, হোলসেলার 20% লাভে বিক্রি করেছে, তাহলে সেটা দামটা বেড়ে চলে গেল রিটেলারের কাছে, রিটেলার আবার কাস্টমারকে 28% লাভে বিক্রি করেছে। তাহলে এগুলো সব বেড়ে বেড়ে এসেছে, তাহলে বলো ম্যানুফ্যাকচারিং কস্টটা কম হবে।
এবার একটু ভেবে দেখো, আমি প্রত্যেকটা স্টেপ আলোচনা করতে চাই। রিটেলার থেকে যখন কাস্টমার আসছে তখন 28% দামটা বেড়ে আসছে, তার মানে অ্যাকচুয়ালি 128% হয়ে এসেছে। 128% মানে কত? 128/100। কিন্তু উল্টো দিকে ভাবো, যখন কাস্টমারের কাছে যে দামটা 48 টাকা, সেটা রিটেলারের কাছে কত? তাহলে তখন সেটা পেতে গেলে কি করতে হবে? 100/128 হতে হবে। ঠিক উল্টো ক্রমে রিটেলার থেকে যখন আমি হোলসেলে ব্যাকে যাচ্ছি তখন সেই দামটা কত হবে? 100/120। কারণ প্রত্যেক ক্ষেত্রে দাম কিন্তু লাভ হয়ে হয়ে বেড়ে বেড়ে এসেছিল। তাহলে আমি যখন উল্টো পথে যাব তখন জাস্ট ওই ভগ্নাংশটা উল্টে যাবে, 100/120। আবার হোলসেলারের কাছ থেকে যখন আমি ম্যানুফ্যাকচারারের কাছে যাব তখন তোমার ভগ্নাংশটা কত হবে? 100/125। তাহলে একেবারে ম্যানুফ্যাকচারিং প্রাইস কত হচ্ছে না? 48 ইন্টু 100/125 ইন্টু 100/120 ইন্টু 100/128। আমরা কাটাকাটি করে উত্তরটা পাবো 25। এটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, যেহেতু দামটা মাথায় রাখবে এভাবে, যেহেতু দামটা বেড়ে বেড়ে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, ম্যানুফ্যাকচার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে কাস্টমার, তাহলে উল্টো পদ্ধতিতে যখন ম্যানুফ্যাকচারিং কস্ট আমি বার করতে যাব তখন নিশ্চয়ই দামটা কম হবে। কিন্তু দামটা বেড়ে বেড়ে এসেছিল মানে 25% বেড়েছিল, তাহলে হয়ে গেছিলো 125%। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে 125% মানে কত না? 125/100। তাহলে যখন উল্টো পথে যাব তখন ভগ্নাংশটা হবে 100/125। পরের ক্ষেত্রে দেখো 20% বেড়ে যাচ্ছিল, কিন্তু উল্টো পথে যাচ্ছি বলে 100/120। তারপরের ক্ষেত্রে 28% দাম বাড়ছিল, উল্টো পথে যাচ্ছি বলে ভগ্নাংশটা হচ্ছে 100/128। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এর আর কোনো শর্টকাট নেই, আমি জাস্ট একটা ফ্লো চার্ট দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আমি আরও দুটো প্রবলেম আলোচনা করছি। এবার প্রবলেম 4। In an examination, 40% failed in mathematics, 30% failed in English, 10% failed in both subjects. Find the percentage of students who passed in both the subjects. দেখো, একটা পরীক্ষায় 40% ইংরেজি অঙ্কে ফেল করে, 30% ইংরেজিতে ফেল করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। তাহলে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাস করে? তো এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা ভেন ডায়াগ্রামটাকে প্রেফার করি। ভেন ডায়াগ্রাম মানে এরকম একটা চিত্র, দেখো এম লেখা আছে, আমরা একটা সার্কেল এঁকেছি, রাইট সাইডে যে সার্কেলটা এম, তার মানে ম্যাথমেটিক্সে যারা ফেল করে। দেখো ই আর একটা সার্কেল এঁকেছি লেফট সাইডে, যারা ইংলিশে ফেল করে। তো আমাদের কি ছিল? ম্যাথমেটিক্সে ফেল করে সেরকম 40%, ইংলিশে ফেল করে তেমন 30%। আর দেখো ই আর এম যে দুটো সার্কেল এঁকেছি তার যে কমন পার্ট, তাকে আমি একটা শেড দিয়েছি। দেখো সেই শেডেড পার্টটা হচ্ছে উভয় বিষয়ে যারা ফেল করে। তো ওরা বলেই ছিল উভয় বিষয়ে ফেল করে তারা হচ্ছে 10%। তাহলে দেখো ম্যাথমেটিক্সে ফেল করে 40%, উভয় বিষয়টা যদি 10% হয় তাহলে অনলি ম্যাথমেটিক্স, অনলি ফেলড ইন ম্যাথমেটিক্স, দ্যাট ইজ 40 - 10, দ্যাট ইজ 30%। সিমিলারলি অনলি ফেলড ইন ইংলিশ, সেটা হচ্ছে 30 - 10, দ্যাট ইজ 20%। তাহলে দেখো কেবলমাত্র ইংরাজিতে ফেল করে 20%, কেবলমাত্র অঙ্কে ফেল করে 30%, আর উভয় বিষয়েই ফেল করে সেটা হচ্ছে 10%। তাহলে দেখো এই 20%, 10% আর 30% যদি যোগ করি তাহলে 60% হয়। তাহলে এরা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, সেটা শুধু ইংরাজি হতে পারে, শুধু অঙ্ক হতে পারে, উভয় বিষয় হতে পারে। তাহলে তাই লিখেছি দেখো ফেলড ইন ওয়ান সাবজেক্ট প্লাস বোথ সাবজেক্ট, মানে আইদার ওয়ান সাবজেক্ট অর বোথ সাবজেক্ট সব মিলিয়ে 60% ফেল করেছে। তাহলে 100%-এর মধ্যে যদি 60% স্টুডেন্ট তারা যদি ফেল করে, মানে হয় শুধু ইংরেজি, না হলে শুধু অঙ্ক, না হলে দুটোতেই, তাহলে বাকি যে 40% পড়ে থাকলো, 40% মানে 100% মাইনাস 60%, এই 40% উভয় বিষয়ে পাস করেছে। তাহলে আমি যদি এই ভেন ডায়াগ্রাম আঁকতে পারি তাহলে খুব সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারবো।
এবার এর একটা শর্টকাট আছে, তোমরা মনে রাখতে পারো এটা, যে পাস্ট ইন বোথ সাবজেক্টস দ্যাট ইজ 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তার মানে এক্সটা কি, যারা ম্যাথামেটিক্সে ফেল করেছে, ওয়াইটা কি, যারা ইংলিশে ফেল করেছে, মাইনাস জেড মানে যারা বোথ সাবজেক্টে ফেল করেছে। এবার মনে রাখারও কায়দা আছে, দেখো 100% হচ্ছে টোটাল স্টুডেন্ট, তার থেকে আমি ফেল করাগুলো বাদ দেবো, সেই কারণে মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, তাহলে ফেল করাগুলো বাদ দিলে পাস করাগুলো হবে। এবার দেখো যারা ফেল করেছে, এক্স মানে হচ্ছে ধরে নেওয়া যাক ম্যাথামেটিক্সে তারা ফেল করেছে, ওয়াই মানে তারা ইংলিশে ফেল করেছে। দেখো আমি ছবিটার দিকে যদি তাকাই, এই যে বোথ দুটোর মাঝামাঝি যে পার্টটা, কমন পার্টটা, সেটা ম্যাথামেটিক্সেও ঢুকে আছে, ইংলিশেও ঢুকে আছে। তাহলে আমি যদি ম্যাথামেটিক্স প্লাস ইংলিশ যোগ করি, ওই জায়গাটা, কমন জায়গাটা থাকা উচিত ছিল একবার, ওটা কিন্তু দুবার চলে এলো, তাহলে একবার মাইনাস হওয়া দরকার আছে। ঠিক সেই কারণেই দেখো জেডটা একবার মাইনাস হয়েছে। জেডটা কি না, নিচে আমি বি লিখেছি, বি মানে হচ্ছে বোথ। তাহলে ম্যাথামেটিক্স প্লাস ইংলিশ মাইনাস বোথ, এইটা যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলেই আমি উভয় সাবজেক্টে পাস করাটা বের করতে পারব। এরকম কম্পিটিটিভ পরীক্ষায় অনেক প্রবলেম আছে। এরকম প্রবলেম আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে আগে ছোটোবেলায় 9-10-এ করেছি। তোমাদের কাছে আমার সাজেশন হচ্ছে, তোমরা কম্পিটিটিভ পরীক্ষার যে প্রশ্নগুলো আসে একটু ফলো করবে, ফলো করে এই ধরনের প্রবলেম তোমরা সলভ করবার চেষ্টা করবে। যদি করতে না পারো তাহলে আমার এই টিউটোরিয়ালের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, প্রবলেমটা লিখে দেবে, তাহলে আমি সেটা সলভ করে তোমাদেরকে দেবো। এরপর একটা অন্য টাইপের প্রবলেম, প্রবলেম 5, এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ হিজ গুডস অ্যাট 20% হায়ার দ্যান দ্য অরিজিনাল প্রাইস। একজন শপকিপার কি করছেন না, একটা মেটেরিয়ালের দাম তিনি মার্ক করছেন 20% হায়ার দ্যান দ্য অরিজিনাল প্রাইস, অরিজিনাল প্রাইসের থেকে 20% দাম বাড়ালেন। আফটার দ্যাট হি অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 10%, তারপরে তিনি 10% ডিসকাউন্ট ছাড় দিচ্ছেন, তাহলে তার প্রফিট বা লস কত হচ্ছে। তো দেখো আমি মানে যেটা করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে অরিজিনাল প্রাইসটা 100 ধরেছি, যেহেতু 20% দাম বাড়িয়ে রেখেছে মানে 20 টাকা বাড়িয়েছে, তাহলে 120 হচ্ছে এমপি মানে মার্ক প্রাইস। কিন্তু যখন সেল করছে তখন 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে 90%-এ বিক্রি করছে, তাহলে এসপিটা কত না 120 ইন্টু 90/100, ক্যান্সেল আউট করলে হচ্ছে 108, 108। তাহলে দেখো অরিজিনাল প্রাইস ছিল 100 আর সেল করছে 108, তাহলে প্রফিট কত 8। এই 8 বা 8 টাকা যে প্রফিটটা, এটা অরিজিনাল প্রাইসের উপর, তাহলে প্রফিট পার্সেন্ট হচ্ছে 8%। খুব সহজে করতে পেরেছি, শর্টকাট মনে রাখতেই হবে তার কোনো মানে নেই, তবে তোমরা শর্টকাটটা বলি কি করতে হবে। পার্সেন্ট অফ ইফেক্ট মানে কি ইফেক্ট হলো, সেটা আইদার প্রফিট অর লস, সেটা হচ্ছে ইকুয়ালস টু পার্সেন্ট অফ ইনক্রিজ মাইনাস পার্সেন্ট অফ ডিক্রিজ। পার্সেন্ট অফ ইনক্রিজ মানে এক্ষেত্রে দেখো মার্ক প্রাইসটা আমি কিছুটা দাম বাড়িয়ে মার্ক প্রাইস রেডি করেছি, তারপর আমি কি করলাম না, তারপর আমি ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে এবার কিছু কমাচ্ছি, তাহলে পার্সেন্ট অফ ইনক্রিজ মাইনাস পার্সেন্ট অফ ডিক্রিজ মাইনাস পার্সেন্ট অফ ইনক্রিজ ইন্টু পার্সেন্ট অফ ডিক্রিজ বাই 100। তাহলে এক্ষেত্রে দেখো পার্সেন্ট অফ ইনক্রিজ মানে দামটা আমি 20% বাড়িয়েছিলাম, তাহলে পার্সেন্ট অফ ইনক্রিজ 20, পার্সেন্ট অফ ডিক্রিজ মানে দামটা আমি তোমার মার্ক প্রাইস থেকে যখন আমি ছাড় দিচ্ছি তখন 10% ছাড় দিচ্ছি, তাহলে পার্সেন্ট অফ ডিক্রিজ 10 মাইনাস পার্সেন্ট অফ ইনক্রিজ ইন্টু পার্সেন্ট অফ ডিক্রিজ বাই 100, তাহলে 20 ইন্টু 10/100, তাহলে দ্যাট ইজ 20 মাইনাস 10 মাইনাস 2, দ্যাট ইজ 8। এক্ষেত্রে রেজাল্ট আমার পজিটিভ বেরিয়েছে বলে আমি এটাকে প্রফিট হিসাবে ট্রিট করব। কিন্তু যদি আমার রেজাল্ট নেগেটিভ হয়, হতেই পারে রেজাল্ট নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেটা লস। নিউমেরিক যে ফিগারটা আসবে, যে সংখ্যাটা আসবে, তত পার্সেন্টই ইফেক্ট হবে, এবং এই ইফেক্টটা প্রফিট না লস সেটা ডিপেন্ড করছে সাইনের উপর, প্লাস সাইন অর মাইনাস সাইন। প্লাস সাইন হলে পজিটিভ প্রফিট আর মাইনাস সাইন হলে লস। তাহলে তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারলে। এরপর আমি একটা হোম টাস্ক দিচ্ছি,
এই প্রবলেমটা বাড়িতে তোমরা সলভ করবে। হোয়াট কোয়ান্টিটি অফ ওয়াটার শুড বি অ্যাডেড টু রিডিউস 9 লিটার্স অফ 50% অ্যাসিডিক লিকুইড টু 30% অ্যাসিডিক লিকুইড? তার মানে হচ্ছে কতটা পরিমাণ জল যদি মেশাই তাহলে 9 লিটারের একটা মিশ্রণে 50% অ্যাসিডিক লিকুইডটা 30% অ্যাসিডিক লিকুইডে পরিণত হবে। ভাষাটা কিন্তু বুঝতে হবে। 9 লিটারের একটা মিশ্রণ, তাতে যে অ্যাসিডটা ছিল তার কনসেন্ট্রেশন ছিল 50%, মানে তার পরিমাণটা ধরে নাও 50% ছিল, তাতে আমি কিছুটা জল মিশিয়েছি, তাহলে তাই অ্যাসিডটা আর 50% থাকলো না, সেটা 30% হয়ে গেল। তো কত লিটার জল মেশানোতে সেই অ্যাসিডের কনসেন্ট্রেশনটা 50% থেকে কমে 30% হলো? অ্যান্সারে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, দ্যাট মিন্স তোমরাই সলভ করবে। সলভ করে কমেন্ট বক্সে উত্তরটা দিও, কত হচ্ছে উত্তর। তাহলে আমি 3টে টিউটোরিয়ালে তোমাদেরকে পার্সেন্টেজের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছি। নেক্সট টিউটোরিয়ালটা আমি প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির ওপর করব। তোমরা পার্সেন্টেজের প্রবলেমগুলো সব সলভ করো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই পার্সেন্টেজের টিউটোরিয়ালের যে 3টে টিউটোরিয়াল দিলাম তার কমেন্ট বক্সে অ্যান্সার দিও, প্রশ্নগুলো করো, আমি উত্তর দেবো। থ্যাংক ইউ।